হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি। আমি তোমাদের গল্প দাদু। সেই আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ। আজকে আমি তোমাদের ঠিক করেছি, আবার আমি তারিণী খুড়োর গল্প বলবো। তারিণী খুড়ো তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। সেই তারিণী খুড়োর গল্পের নাম হচ্ছে লখনৌয়ের ডুয়েল। ডুয়েল মানে জানিস তো? জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো। বাহ, ডুয়েল জানবো না বলে উঠলেন আপনার। ডুয়েল মানে দুজন, মানে একটা দ্বৈত ভূমিকা। যেমন গুপি গাইন বাগানে সন্তোষ দাস ডুয়েল রোল করেছিল, হাল্লার রাজা আর সন্ডির রাজা। আরে আমি সে ডুয়েলের কথা বলছি না, হেসে বললেন তারিণী খুড়ো। DUAL নয়, DUIL, ডুয়েল। DUIL, ডুয়েল মানে দুজনের মধ্যে লড়াই। ও হ্যাঁ, জানি জানি, আমরা সবাই খান নাড়লাম। এই ডুয়েল নিয়ে সেকালে একবারে বিস্তর পড়াশোনা করেছিলাম, বললেন তারিণী খুড়ো। 16শো শতাব্দীর শেষ দিকে ইটালি থেকে ডুয়েলের জন্য রেয়াজ করে ক্রমশ সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ভদ্রলোকের পোশাকের একটা অঙ্গ, আর অসি চালনা বা ফেন্সিং শেখাটা সাধারণ শিক্ষার মধ্যেই পড়তো। একজন হয়তো একজনকে অপমান করলো, সে অমনি চ্যালেঞ্জ করে, ইজ্জত বাঁচানোর জন্য ডুয়েলে চ্যালেঞ্জ করে বসতো। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা, যদি চ্যালেঞ্জটাকে সে যদি না মেনে নেয়, তাইলেও সেটা একটা অপমানের পর্যায়ে পড়তো, এবং এটা এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেওয়াজের মধ্যে পড়তো না। ফলে শর্ট ফাইট শুরু হয়ে যেত। মানজে বাঁচবেই এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অসি চালনায় তেমন নিপুণ নাও হতে পারেন, কিন্তু চ্যালেঞ্জ করা অবশ্যই চাই। কারণ অপমান সহ্য করাটা সে যুগের অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগাবস্থা আগের মতো না, সেই সোর্ড নিয়ে লড়াই হতো না, তখন বন্দুক পিস্তলের ডুয়েলিংই অস্ত্র। এটা অষ্টদশ শতাব্দীর ঘটনা। ডুয়েলিং তখন এত লোক মরতো আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে। কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন, তো পরের রাজা ঢিলে দেয়া আবার তা চালু হয়ে গেল। এইভাবেই ডুয়েলিং চলতে থাকতো। আর কত রকম তার আইন কানুন। দুজনকে ঠিক হুবহু একরকম দেখতে, পোশাক পরতে হবে, একরকম অস্ত্র ব্যবহার করতে হবে, দুজনের একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকতে হবে যাতে কারচুপি বন্ধ হয়। দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে দূরত্ব 30 গজের ব্যবধান থাকে। আর চ্যালেঞ্জারের সেকেন্ড বা ফায়ার বলার মতো দুজনকে একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কি না জানি না, এই ভারতবর্ষে, না এই ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে 200 বছর আগে এই একটা বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলা দেখলাম ও জানে না, সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল যে না, জানি না। যে দুজন লড়েছিলেন তারিণী খুড়ো বললেন, তাদের একজন হচ্ছে জগৎ বিখ্যাত, তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস, আর প্রতিপক্ষ ফিলিপ ফ্রান্সিস। ইনি বড়লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটা অপমানসূচক চিঠি লেখেন। ফ্রান্সিস তখন তাকে ডুয়েল চ্যালেঞ্জ করে বসেন। আলিপুরে এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল অনুষ্ঠিত হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো, এবং তিনিই ফায়ার বলে চেঁচালেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে জখম হয়ে পড়ল মাত্র একজন, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়, সেটা মারাত্মক জখম হয়নি। ইতিহাস তো হলো, এবার গল্প হোক। ন্যাপলা ফুট কাটল। ডুয়েলিং যখন আপনার মাথায় ঢুকেছে, তখন মনে হচ্ছে ডুয়েল নিয়ে অর্থাৎ নিঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে। খুড়ো বলল, তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে তা শুনলে তোদের তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া র চায়ে চুমুক দিয়ে প্যাকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি বের করে, দেশলাই বের করে পাশে তক্তপোষে রেখে তারিণী খুড়ো শুরু করলেন তার গল্প। আমি তখন থাকি লখনৌ। রেগুলার চাকরি বলে কিছু নেই।
তার বিশেষ প্রয়োজনও নেই, তার কারণ বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদে দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51-এর কথা, তাহলে বুঝে দেখ কতদিন আগেকার কথা, 1951, আজকের নয়। তখন এমন মাঙ্গির বাজার ছিল না। আমি একা মানুষ, মাসে 500-700 টাকা হলে দিব্যি আরামে চলে যেত। লাটুর রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি। পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখালেখি, আর হজরতগঞ্জের একটা নিলাম দোকানে যাতায়াত করি। নবাবদের আমলে কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত, সুবিধের দামে পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেচে বেশ 2 পয়সা লাভ করা যেত। অবশ্যই আমার নিজের যে শখ ছিল না তা নয়, আমার বৈঠকখানাটা ছোট হলেও তাতে অনেক জিনিসই ছিল যা এই নিলামের দোকান থেকে কিনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে জিনিসপত্র দেখছি একটি খয়েরি রঙের মেহগনি কাঠের বাক্স, 1 হাত লম্বা, বিগত খানেক চওড়া, ইঞ্চি পুরু 3। ভেতরে কি আছে আন্দাজ করতে পারলাম না, কিন্তু ওই জিনিসটা সম্বন্ধে কৌতূহল বেড়ে গেল। নিলামে অনেক জিনিসই উঠছে, কিন্তু আমার মনটা পড়ে আছে ওই বাক্সের দিকে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নিলামদার বাস্কটাকে হাতে তুলে নিলাম। আমি টান হয়ে সোজা হয়ে বসলুম। যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনার কাছে উপস্থিত করছি। এর জুড়ি পাওয়া ভারতবর্ষে বিরল। দেখুন, এই ঢাকনা খুলছি আমি। 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনও এর জেল্লা অম্লান। জগৎবিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী সংস্থা জোসেফ ম্যানহাটের ছাপ মারা একজোড়া ডুয়েলিং পিস্তল। এই জোড়ার জুড়ি আর নেই। আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে ওই জিনিসটা আমার চাই। আমার কল্পনা তখন থেকে খেলতে শুরু করে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি 2 প্রতিদ্বন্দ্বী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর একজন সেকেন্ড বলে উঠল ফায়ার। সোনামন্ডলে গুলি চলে উঠল। তারপরে এই রক্তারক্তি ব্যাপার, এইসব চিন্তা মাথায় ঘুরছে। নিলামও শুরু হয়ে গেল। 4 ভাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধাঁ করে 1000 বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল। ফলে বাস্ক সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে নিয়ে এসে দেখলাম তার চেয়েও 100 গুণ বেশি ভালো। পিস্তলের মতন পিস্তলই বটে, যেমন বাঁট তেমনি তার নল। পুরো পিস্তল প্রায় 17 ইঞ্চি লম্বা। গায়ে পরিষ্কার খোদাই করে লেখা আছে মেকারের নাম, জোসেফ ম্যানটন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা করা আগেও ছিল। অষ্টদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ড বন্দুক বানিয়ে যাদের নাম বেশি ছিল, নামডাক হয়েছিল, তার মধ্যে এই জোসেফ ম্যানটন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস 3 হলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয়, কিন্তু তখনও তাদের সঙ্গে তেমন পরিচয় হয়নি। সন্ধেবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি। আমি ছাড়া একজন রান্নার লোক আর একটা চাকর আছে। পিস্তল দুটি কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি। এমন সময় দরজায় কে কড়া নাড়ল। কড়ানো জিনিস বুঝি তো, আগেকার দিনে আজকের দিনে যেমন বেল আছে সেরকম থাকতো না। দরজায় এরকম বড় বড় লোহার কড়া থাকতো, সেটা ধরে খটখট খটখট করে নাড়তো। তখন বুঝতো বাড়িতে লোক এসছে, তখন লোকে দরজা খুলে দিত, তাকে বলতো কড়া। গিয়ে দরজা খুললুম। একজন সাহেব বটে, বছর 45 বয়স। বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্মও হয়তো এখানে, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমি প্রত্যাভিবাদন করে জানালাম গুড ইভিনিং। সাহেব বললেন একটু দরকার ছিল, ভেতরে আসতে পারি কি? আমি বললাম নিশ্চয়ই। সাহেবের উচ্চারে কিন্তু দোঁয়াশলা ভাব 1 ফোঁটাও নেই। ভদ্রলোককে বৈঠকখানায় বসালাম। এইবার চেহারার আলোয় চেহারাটা স্পষ্ট হয়ে গেল। সুপুরুষই বলা চলে। চুল কটা চুল, একজোড়া বেশ তাগড়াই গোঁফ, তাও কটা, চোখের মনি নীল, পরনে ছেয়ে আছে রঙের স্যুট, ছাই রঙের। আমি বললাম সাহেব আমি তো মদ খাই না,
তবে যদি বলো একেবারে চা বা কফি অফার করতে পারি। সাহেব বললেন, তার কোনো কিছুর দরকার হবে না, সে আমি এইমাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে এসেছি। তারপর সে আসন কারণটা বললেন, আজ সকালে দেখলাম তোমাকে হজরতগঞ্জে অকশন হাউসে। জিজ্ঞেস করলাম, তুমিও কি সেখানে ছিলে নাকি? হ্যাঁ, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করনি। আসলে ওই জিনিসটার উপর আমার একটা লোভ ছিল, তো সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত। ডুয়েলিং পিস অফ জোসেফ মাউন্টেনের তৈরি। ইউ আর ভেরি লাকি। আমি একটা কথা জিজ্ঞেস না করে পারলাম না, ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গেছিল জিনিসটা জানতাম না। ওটা আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িয়ে আছে, তাই। আমি সাহেবের হাতে পিস্তলের বন্দুকের ওই কাঠের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তল বার করে উদ্ভাসিত চোখে ল্যাম্পের নিয়ে বললেন, এই পিস্তল দিয়ে ডুয়েল লড়াই হয়েছিল এই লখনৌ শহরে, সেটা বোধহয় তুমি জানো না। আমি বললাম, লখনৌ শহরে? লখনৌতে ডুয়েল হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 150 বছর আগেকার ঘটনা, একেবারে 1900 শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, তার 3 দিন পরে ঠিক 150, আজ থেকে 3 দিন পরে ঠিক 150 বছর পূর্ণ হবে, 16ই অক্টোবর। তাই বুঝি? আমি খুব অবাক হয়ে গেলাম। হ্যাঁ, খুব আশ্চর্য তো, কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা বের করে নিয়ে আবার সোফায় বসলে। সমস্ত ঘটনাটা আমার এখনো পুঙ্খানুপুঙ্খভাবে শোনা, যে আমি নিজের চোখে দেখতে পাই। ডক্টর জেরিয়ামনা হাডসন মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনৌয়ের নামকরা সুন্দরী। ডাকসাইতে তরুণী এবং সুন্দরী, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো। এদিকে ভালো নাচতেও পারে, গাইতেও পারে। সে সময় লখনৌ এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসছে, নাম জনস ইয়ং এয়ার্থ। তার মতলব ছিল নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া। কিন্তু অ্যানাবেলের সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট আঁকার প্রস্তাব নিয়ে গিয়ে তাকে বাড়ি গিয়ে হাজির। ছবি হলেও বটে, কিন্তু তার আগে ইলংওয়ার্থ অ্যানাবেলকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এদিকে কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলের সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুশের। তখন লখনৌ ক্যান্টনমেন্টে বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল, তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুশ। ব্রুশও প্রথম দর্শনে অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন। পার্টির 2 দিন পরে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়িতে গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুশ। গিয়ে দেখেন একটা অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে। ইলংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তেমন মন্দ ছিল না। তার হাবেভাবে সেও যে অ্যানাবেলের প্রতি অনুরক্ত, সেটা বুঝতে ব্রুশের দেরি হলো না। শিল্পী জাতটাকে ব্রুশ এমনিতেই অবজ্ঞা করে। বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলের সামনেই ইলংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলংয়ের মধ্যে যা গুণ ছিল সবই শিল্পী সুলভ গুণ। তার প্রবৃত্তিগুণও ছিল কোমল, কিন্তু আজ অ্যানাবেলের সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুশকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল। ব্রুশও খুশি মনে চ্যালেঞ্জ গ্রহণ করল। ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল, 16ই অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধ হয়, যারা ডুয়েল লড়বে তাদের সকলের জন্য একটা করে সেকেন্ডের দরকার হয়। আমি বললাম, হ্যাঁ জানি। এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিক মতন পালন হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল করবে তারই বন্ধুস্থানীয় কেউ। লখনৌ শহরে ইলংওয়ার্থের পরিচিত সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরে এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ ছিল। তার নাম ছিল হিউ ড্রামন্ড। ইলংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করায় একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দিল।
কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী পিস্তল দুটো ঠিক একই রকম হওয়া চাই। এছাড়া ইলঙ্গাতে দ্বিতীয় হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজ করে। ড্রামন্ড রাজি হলো। অন্যদিকে ক্যাপ্টেন ক্রুশও তার বন্ধু ফিলিপস মকসনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে আসছে। এর ফলাফল কী হবে সে সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ নেই, কারণ পিস্তলে ক্যাপ্টেন ক্রুশের লক্ষ্য অব্যর্থ, আর ইলঙ্গার্থ সেই তুলনায় নিপুণ না হলে পিস্তল চালানো একেবারে অপটু। এই পর্যন্ত বললেন। সাহেব থামলেন। আমি ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলাম, শেষ পর্যন্ত কি হলো? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর 16ই অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেইখানে, দিলখুশার পশ্চিমে গোমতী নদীর ধারে একটা মাঠে তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই, অর্থাৎ ওখানে পরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাটাই চোখের সামনে ঘটতে দেখবে। বলছো কি? এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি নিজে গিয়ে সেটা যাচাই করে দেখে এসো 3 দিন পরে। কিন্তু আমি কি ঠিক জায়গাটা চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন এখানে আসিনি, লখনৌয়ের ভূগোলটাও এখনো ঠিক সেভাবে চিনি না। তুমি দিলখুশা চেনো তো? হ্যাঁ, তা চিনি। দিলখুশার বাইরে আমি 6:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরেই খেয়াল হলো ভদ্রলোকের নামটাই তো জানা হয়নি। উনিও অবশ্য আমার নাম জিজ্ঞেস করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়, যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল কথা। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে রোমান্টিক ব্যাপার ঘটে গেছে। আমারই হাতে রয়েছে একজোড়া পিস্তল, যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটেছিল অ্যানাবেলা আর হার্টসন? এবং আর একটা প্রশ্ন, দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখে সেই সমস্ত উত্তর সবই মিলে যাবে। ক্রমে এগিয়ে এলো 16 তারিখ, 16ই অক্টোবর। 15ই রাত্রে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরেছি। রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে। বললো, তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, আমি শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি। সাহেব গুড নাইট বলে চলে গেল। ঘড়ি দিয়ে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে 1 কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে বেরিয়ে পড়লাম দিলখুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলখুশা এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো। কখনো কখনো জঙ্গল থেকে 1-8টা চিতাবাঘ নেগে এসে পড়তো বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে, তার চারপাশে ফুল বাগিচাটা এখন তেমন মেনটেন হয় না। লোকে যেখানে সেখানে বেড়াতে যায়। 6টা বাজতে 20 মিনিটে গন্তব্য স্থানে টাঙ্গাওয়ালাকে বললুম, তুমি 1/2 ঘন্টা অপেক্ষা করো, আমি আবার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি। উর্দুটা ভালো জানা ছিল আগেই, তাই বোধহয় খানদানি আদমি ভেবে টাঙ্গাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললো, সেও নাকি মিনিট 5 হলে এসেছে। লেটস গো দেন। বললাম, চলো সাহেব, তুমি তো পথ জানো, আমি তোমার পিছু নেব। মিনিট 5 হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়ল। দূরে বিশেষ কিছু দৃষ্টি দেখা গেল না, দৃষ্টিগোচরের বাইরে, কারণ চারদিকে একটা আবঝা কুয়াশায় ঢাকা। হয়তো ডুয়েলের দিনেও এমনি কুয়াশা ঢাকা দিন ছিল। আগাছা আর কাটা ঝোপে ঘেরা একটা পুরো বাড়ির কাছে এসে থামলো। দেখেই বোঝা যায় এটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটাকে নয়, যেটাকে পেছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে, সেই দিকটা। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামান্য কিছু দূরে একটা তেঁতুল গাছ, আর তার ডাইনে থেকে আর আমাদের হাত থেকে 40 হাত দূরে একটা বেশ বড় ঝোপ। আর সব কিছুর পেছনে রয়েছে গোমতী নদী। এই নদীর পেছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওদিকটা বসতি নেই। তা সব দিক দিয়ে একটা নিরিবিলি পরিবেশ।
শুনতে পাচ্ছ? সাহেব জিজ্ঞেস করলেন। কান পাততেই শুনতে পেলাম ঘোড়ার কুড়ের শব্দ। গাটা ছমছম করছিল না সেটা বলতে পারি না। তার সঙ্গে একটা অভিনব চমৎকার অভিজ্ঞতার প্রত্যাশা। দেখলুম দুই অশ্বারোহী আমাদের বাঁদিক দিয়ে বেশ কিছু দূর থেকে এসে তেঁতুল গাছটার নিচে এসে দাঁড়ানো। আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, এরা দুজনেই কি লড়বেন? সাহেব বলল, দুজন নয়, একজন। দুজনে বললে লম্বাটি হলো জন ইলংওয়ার্থ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন। অন্যজন ইলংয়ের বন্ধু হিউ ড্রামন্ড। ওই দেখো, এই ড্রামন্ডের হয় সেই মেহগনি কাঠের বাক্স। সত্যিই তো। এবার বুঝলাম আমার রক্ত চলাচল দ্রুত শুরু হয়েছে। আমি যে 150 বছর আগেকার ঘটনা আজ 1950 সালে লখনৌ এসে দাঁড়িয়ে দেখছি, সেই চিন্তা আমার হৃৎপণ্ড বাড়িয়ে দিচ্ছে। মিনিট খানেকের মধ্যে আরো দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস আর তার সেকেন্ড ফিলিপস মক্সন এসে পড়লেন। তারপর ডায়মন্ড বাক্স থেকে দুটো পিস্তল বার করে তাতে গুলি ভরে ব্রুস আর এলিনর তাদের হাতে কিসব যেন বুঝিয়ে দিলেন। পেছনের আকাশে গোলাপি হতে শুরু করেছে। গুমতির জলে সেই রং প্রতিফলিত হয়েছে, তার ছায়া পড়েছে। ব্রুস আর ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন। সেই যে 30 গজের ব্যবধান। তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে 14 পা গিয়ে আবার পেছনে দাঁড়িয়ে মুখোমুখি হলেন। এতক্ষণ কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পর দিকে তাক করা স্পষ্ট কানে হলো ড্রামের আদেশ, ড্রামড, ফায়ার। পরমুহূর্তে একসঙ্গে দুটো পিস্তলের গর্জন। আশ্চর্য দেখলাম যে ব্রুস আর এলিনর দুজনের দেহ একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে অবাক করে দিল, যে ঝোপটা সেটার পেছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন। ফলাফল তো দেখলে, বলল সাহেব, এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল। বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পেছন থেকে এক মহিলা বেরিয়ে চলে গেলেন দেখলাম, তিনি কে? দ্যাট ওয়াজ অ্যানাবেলা। হ্যানাবেলা? এলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না, এটা অ্যানাবেলা বুঝেছিল। অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে। তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে। এলিনরকে গুলি প্রিসের গায়ে লাগেইনি। কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি? আমি জিজ্ঞেস করলাম। কারণ সে দুজনের একজনকেও ভালোবাসত না। ও বুঝেছিল এলিনর মরতে এবং ব্রুস বেঁচে ওকে বিরক্ত করবে। সেটাও সে চায়নি, কারণ সে আসলে ভালোবাসত আর একজনকে, যাকে পরে সে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি 150 বছরের পুরনো সেই ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে। কুয়াশা আরও ঘন হচ্ছে। আমি একজন আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি। এমন সময় নারী কণ্ঠ শুনতে পেলাম, হিউ, হিউ। অ্যানাবেলা ডাকছে। সাহেব বললেন। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ কেঁপে হলো। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এই যে সেই 150 বছর আগেকার পোশাক। তোমাকে আমার পরিচয় দেয়নি, সাহেব বললেন। তারপর গলার স্বর যেন কেমন বহুদূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ড্রামন্ড। ইলিয়নের বন্ধুকেই ভালোবাসত অ্যানাবেলা। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মধ্যে দেখলাম সাহেব এই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙ্গা করে বাড়ি ফিরে মেহগনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তেই অবাক হয়ে গেলাম। ছ্যাঁক করে উঠলো, গরম লাগলো। এবার নলের মুখের কাছটা নাক নিয়ে গিয়ে শুনলাম টাটকা বারুদের গন্ধ। এই হচ্ছে গল্প। অর্থাৎ অ্যানাবেলার যাকে ভালোবাসত তাকেই সে বিয়ে করলো এবং কীভাবে টোটাল ডুয়েলটা হয়েছিল সেটা তোমরা বুঝলে। এইটা হচ্ছে তোমার তারিণী খুলোর গল্প। যাই হোক, গল্প তো তোমরা শুনলে, তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্টসের মাধ্যমে সেটা আমাদের জানাবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং এটা আমার এই চ্যানেলটাকে তোমরা শেয়ার করবে। আজকের মতন টাটা। আবার অন্য গল্প নিয়ে আসবো এবং অন্য রকম গল্প নিয়ে আসবো। এখন চলি।